আমি ডক্টর শাশ্বতী দত্ত, ইগনোর স্বয়ংপ্রভার লাইভ ক্লাসে আমি আজকে বিপিএসসি 107 এর ইউনিট 2 আর ইউনিট 3 আমার ছাত্রছাত্রীদের কাছে আলোচনা করব বলে কিছু বিষয় সম্পর্কে তাদেরকে আলোকপাত করব বলে কিছু বিষয়, সেই জন্য আমি আজকে এই ক্লাসে উপস্থিত হয়েছি। কতদিন আমি ইউনিট 1 নিয়ে আলোচনা করেছিলাম। এই ইউনিট 1 এ আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায় এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে এটা যে ইতিহাসের সঙ্গে বেশি সম্পর্কযুক্ত না রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে বেশি সম্পর্কযুক্ত এবং কেন এটিকে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই বিষয়গুলি নিয়ে, এটি ইতিহাসেরও বিষয়, আবার সেটা বলতে গিয়ে আমি বলেছিলাম এটা ইতিহাসেরও বিষয়, আবার এটা রাষ্ট্রবিজ্ঞানেরও বিষয়। রাষ্ট্রবিজ্ঞানের কিছু বিষয় যেমন ইতিহাসে স্থান করে নিয়েছে, সেরকম ইতিহাসের কিছু বিষয় রাষ্ট্রবিজ্ঞানে স্থান করে নিয়েছে এবং বর্তমানে এই ইন্টারন্যাশনাল রিলেশন একটা সেপারেট ডিসিপ্লিন হিসাবে এটার অনেক বেশি সমৃদ্ধ হয়েছে এবং আমাদের এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা ইন্টারন্যাশনাল রিলেশনসের একটা পৃথক বিভাগ রয়েছে। এছাড়া যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তারাও আধুনিক যুগের ইতিহাসে, এখানে ইউরোপের ইতিহাসে এবং কারেন্ট যে ইতিহাসে, তারা এমন ইউরোপের ইতিহাসের মধ্যে তারা প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপের অবস্থা কি ছিল সেটা নিয়েও যেমন তারা পড়াশোনা করেছেন এবং প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী যে সময়টা, সেটাও কিন্তু এই আধুনিক ইতিহাসে ইউরোপীয় ইতিহাসের একটা অংশ। এবং এই যুদ্ধের প্রভাব, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব শুধু কিন্তু কেবলমাত্র ইউরোপের উপর সীমাবদ্ধ ছিল না, এই ইম্প্যাক্ট সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। সেই জন্যই একে বিশ্বযুদ্ধ বলা হচ্ছে। এর আগে 1914 আগে ইউরোপের মাটিতে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে। আমি আগের দিন বলেছিলাম যে সংগ্রাম কিসের জন্য লড়াই, না ক্ষমতা বিস্তারের লড়াই। কিসের জন্য লড়াই, না নিজের ঔপনিবেশিক শক্তি বৃদ্ধির লড়াই, অর্থনৈতিক শক্তি বৃদ্ধির লড়াই, রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির লড়াই এবং তার জন্য নিজের ভূখণ্ডকে বিস্তৃত করতে হবে। সেই ভূখণ্ড নিজের দেশের সীমারেখা অতিক্রম করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিস্তৃত হতে পারে। এই লড়াই থেকেই প্রত্যেকেই যদি এই প্রতিযোগিতায় মত্ত হয়, সো টু সে উন্মত্ত হয়, আগ্রাসী হয়, তখন কি হয়, একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সংঘাত এবং এই সংঘাতে অনেকগুলো রাষ্ট্র জড়িয়ে পড়ে। একটি রাষ্ট্রের সঙ্গে আরো দুটো তিনটে রাষ্ট্রের মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ কিন্তু ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল আঘাত, এই দুটো শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল। এই শিবিরে তাহলে আমরা কি দেখেছি, এই ঠান্ডা লড়াইয়ের যুগেও কিন্তু ইউরোপ দুটো শিবিরে বিভক্ত হয়েছিল। একটা শিবিরের নেতৃত্ব দান করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, আরেকটা শিবিরের
যে নেতৃত্ব দান করেছিল সোভিয়েত ইউনিয়ন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে তখনকার পৃথিবী, তারা কিন্তু যে যুদ্ধ করেছে সেটা ইউরোপের মাটিতে যুদ্ধ করেছে, এবং যুদ্ধ হয়েছে একটা দেশের সঙ্গে এবং আবার সেই অন্য একটা দেশের সঙ্গে যুদ্ধ হয়েছে। এইভাবে বিশেষ করে নেপোলিয়নিক পিরিয়ড থেকে এই যুদ্ধ ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, এবং স্বার্থের লড়াই, স্বার্থ দ্বন্দ্বের লড়াই, এই লড়াই থেকেই কিন্তু ইউরোপে সেই সময় থেকেই কিন্তু বিভিন্ন সংগঠনের সৃষ্টি হয়েছে। তার মধ্যে একটা কনসার্ট অফ ইউরোপ। এইবারে সেই যুগ থেকে, তাহলে কনসার্ট অফ ইউরোপকে তো আমরা আন্তর্জাতিক সংগঠন বলছি না, কিন্তু যখনই প্রথম বিশ্বযুদ্ধ চলে গেল, তার অব্যবহিত পরে যে সংগঠনটি গড়ে উঠল সেটিকে বলছি আন্তর্জাতিক সংগঠন, লিগ অফ নেশনস। অনেকগুলো নেশন মিলিয়ে একটা লিগ তৈরি করেছে। তার উদ্দেশ্য হচ্ছে যে ইউরোপ তথা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা। সুতরাং বিবর্তন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে, এবং এই বিবর্তন পরিলক্ষিত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধোত্তর ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম দিকে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী, প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী থেকে প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরবর্তী, এটাকে একটা ফেজ। তারপরে আমরা দেখলাম প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা আবার আরেকটা ফেজ। এবং এই ফেজটা, প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ ছিল একটা, ইউরোপে আমরা ভিন্ন চিত্র দেখেছি, এবং সেইখানে জাতি গঠনের লড়াই, নিজেকে নিজের স্বার্থের দ্বন্দ্ব, নিজের অধিকার প্রতিষ্ঠার লড়াই ইত্যাদি বিভিন্ন আমরা দেখেছি। এবং এই জলপথে উপনিবেশ গঠনকে কেন্দ্র করে কে কত বেশি শক্তিশালী নৌবহর তৈরি করতে পারে তার একটা লড়াই। এই লড়াই আমরা যদি ভারতের প্রেক্ষাপটে দেখি, তাহলে এই সময়টা কি ছিল, কেন এই সময় প্রথম যুদ্ধটাকে 14 থেকে 18 যুদ্ধটাকে কেন বিশ্বযুদ্ধ বলছে? কারণ সেই যুদ্ধে সারা বিশ্ব কিন্তু জড়িয়ে পড়ছে, ইচ্ছা না থাকলেও ভারত কিন্তু জড়িয়ে গেছিল। কেন জড়িয়ে গেছিল না, সেই সময় ইংল্যান্ড ছিল, ব্রিটেন ছিল সব থেকে বড় কলোনিয়াল পাওয়ার, এবং ব্রিটিশের এই কলোনি নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার সব জায়গায় প্রসারিত ছিল, এবং যার জন্য বলতো যে ইংরেজের রাজত্বে কোনোদিন সূর্য অস্ত যায় না। তাহলে এই ব্রিটেন যখন প্রথম বিশ্বযুদ্ধে সামিল হলো, তখন স্বাভাবিকভাবেই যে তার উপনিবেশ থেকে সে কিছুটা সহায়তা সংগ্রহ করবে এবং তাদের উপর একটা আর্থিক চাপ সৃষ্টি করবে, এবং সেখানকার সৈন্য বাহিনীও এর মধ্যে জড়িয়ে যাবে, এটা তো স্বাভাবিক। এবং এই প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে কিন্তু ভারতবর্ষে একটা চরম একটা অর্থনৈতিক দুরবস্থার সৃষ্টি হয়েছিল। এর কারণ কি? এর কারণ
যে অর্থ ব্রিটেন এই প্রথম বিশ্বযুদ্ধে ব্যয় করেছিল, তার কারণে কর ব্যবস্থা এবং সব দিক থেকেই তার মধ্যে একটা পরিবর্তন আসে এবং সে পৃথিবীর বিভিন্ন প্রান্তের উপনিবেশ থেকে আরো বেশি করে লাভ তুলতে মানে সে তখন উদগ্র হয়ে ওঠে। মানে এইভাবে একইভাবে আমরা আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, কারণ এই জায়গাগুলো এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এই যে এইখানে যে দেশগুলি অধিকাংশই তখন ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্র জয়েন করলো, ফ্রান্স জয়েন করেছে এবং রাশিয়া জয়েন করেছে। তাহলে এই যে বৃহৎ শক্তি, আর জার্মানি তো আছে, জার্মানি তো বিরোধী শক্তি ছিল। আমরা ইটালিকে দেখছি, আমরা অস্ট্রিয়া তখন একটা বৃহৎ সাম্রাজ্য ছিল, হ্যাবসবুর্গ মনার্কি। এই অস্ট্রিয়া, জার্মানি আর অস্ট্রিয়া মিত্র শক্তি, বিরোধী শক্তি ছিল। তাহলে এশিয়ার মধ্যে জাপানেরও আমরা একটা অংশীদারিত্ব দেখছি, কিন্তু জাপান কিন্তু সেই যুদ্ধে জার্মানির সঙ্গে যোগদান করেনি। তাহলে এই যে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের যে একটা সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন, এবং সেই টানাপোড়েনকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্ষেত্রে যেই অস্থিরতার সূত্রপাত, তার এপিসেন্টার হচ্ছে ইউরোপ। কিন্তু সেটা কিন্তু যেমন যখন অগ্নুৎপাত হয়, সেটা তার এপিসেন্টার থেকে যেমন অনেকটা জায়গা জুড়ে সেটা নিজেকে প্রসারিত করে, তার যে ক্ষতিকারক দিকটা সেটা কিন্তু দূর প্রান্তের অঞ্চলগুলো যেমন উপেক্ষা করতে পারে না। এই ক্ষেত্রেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি, অর্থাৎ এই যে টানাপোড়েন কিন্তু আন্তর্জাতিক রাজনীতিকে একেবারে টালমাটাল অবস্থা, টিউমাল্টাস কন্ডিশন যাকে বলা যেতে পারে, সে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। যে এবং বলা যায় এই ঘটনাটা, এটার পরিপ্রেক্ষিতেই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা আরো গতি পেয়েছে। অর্থাৎ এখানে দেখুন, ইন্টারন্যাশনাল রিলেশন হচ্ছে একটা টপিক, তাই তো, একটা বিষয়, ইতিহাস একটা বিষয়, কিন্তু এই বিষয়ের মধ্যে, ইতিহাসের মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজ, ধর্ম সব আছে। কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনে আমরা কি দেখছি? ইন্টারন্যাশনাল রিলেশন রাষ্ট্রবিজ্ঞানের অঙ্গীভূত করা হয়েছে, আবার ইতিহাসেরও অঙ্গ। এখানে কিন্তু মোস্টলি যে কিভাবে ধারাবাহিক ভাবে ধীরে ধীরে আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক পট পরিবর্তন, সামাজিক অর্থনৈতিক পট পরিবর্তন, এবং এই রাজনৈতিক পট পরিবর্তন পালাবদলের মধ্যে কোথায় গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে, কোথায় ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র, কোথায় একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ প্রতিষ্ঠিত হয়েছে, এরকম বহু ঘটনা এখানে সংযোজিত হয়েছে। এর মধ্যে যেমন শ্রমিকদের উত্থান এবং শ্রমিক আন্দোলন ইত্যাদিও স্থান পেয়েছে। আবার এই সেই একনায়কতন্ত্রের সমকালে যে সেখানকার মানুষ কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, এখানে সরকারি নানান রকম
রকম কার্যাবলী, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সে বা রাষ্ট্রবিজ্ঞান অ্যাডমিনিস্ট্রেশনটা একটা বিরাট বড় জিনিস। কিন্তু এখানে আমরা দেখছি, আমরা যখন লিগ অফ নেশনস আলোচনা করছি বা ইউনাইটেড নেশনস ইউএনও যখন আলোচনা করছি, তার প্রত্যেকটি বিভাগের কার্যাবলী সেগুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে সন্নিবেশিত হয়েছে। কিন্তু এই যে এই প্রত্যেকটি দেশে তাদের যে সরকারি যে কাঠামো, পরিকাঠামো কি ছিল, তাদের যে শাসনতন্ত্র কি ছিল, এটার জন্য আবার কম্পারেটিভ গভর্নমেন্ট, এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা পৃথক একটা অঙ্গ। এই কম্পারেটিভ গভর্নমেন্টের মধ্যে কিন্তু এই শাসনতন্ত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, whereas ইন্টারন্যাশনাল রিলেশনে বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়টির উপর হাইলাইট করা হয়েছে না, এই ইউরোপের ইতিহাস, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপের পরিস্থিতি কি ছিল এবং কিভাবে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠল। এই যে বিষয়গুলি, এগুলো গুরুত্ব পেয়েছে। শুধু তাই না, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধ পূর্ব পৃথিবী, এটাও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ের মধ্যে সন্নিবেশিত হয়েছে। কেন না, একটা যুদ্ধ হঠাৎ করে সংগঠিত হতে পারে না। একটা যুদ্ধ হওয়ার জন্য তার একটা প্রেক্ষাপট থাকবে, পটভূমিকা। অনেক দিন ধরে বিভিন্ন শক্তির মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য এবং ক্ষমতার লড়াই, এক দেশকে গ্রাস করার যে মনোবৃত্তি অপর দেশ পোষণ করেছে, সেটাই কিন্তু ধাপে ধাপে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের সংঘাত অবধারিত হয়ে উঠেছে। এই ক্ষেত্রে আমরা জার্মানির চ্যান্সেলর বিসমার্ক, এবং এটা ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, চ্যান্সেলর বিসমার্কের যে পররাষ্ট্র নীতি, যেটা আমি আগের দিন বলেছিলাম, বিসমার্ক যে তাকে জাগলার বলা হয়, তিনি জার্মানির সুরক্ষার জন্য তিনি একটা দেশের সঙ্গে তিনি কি করেছেন, তিনি সমস্ত চুক্তি স্বাক্ষর করেছেন, অ্যালায়েন্স করেছেন অন্য রাষ্ট্রের বিরুদ্ধে। তাহলে এইভাবে জার্মানির শক্তি বৃদ্ধি হয়েছে এবং তারপরে যখন কাইজার উইলিয়াম দ্য সেকেন্ড এলেন, তখন তার যে আগ্রাসী নীতি, সেই আগ্রাসী নীতি কিন্তু ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, এদের মধ্যে একটা আশঙ্কা তৈরি করেছে। আর আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু প্রথমে নিজেকে অ্যালুফ রেখেছিল, তারপরে কিন্তু সে যোগদান করে। একইভাবে ব্রিটেনও প্রথম দিকের ঔদাসীন্য নীতি ত্যাগ করে এই আন্তর্জাতিক এই যে পরিস্থিতি এগিয়ে চলেছিল ঘটনাক্রম প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে প্রাক্কালে, ব্রিটেন কিন্তু প্রথমে নিজেকে সুরক্ষিত করার কথা চিন্তা করে জার্মানির সঙ্গে একটা অ্যালায়েন্স করে। কিন্তু কাইজার উইলিয়াম যেহেতু ব্রিটেনকে পছন্দ করতেন না, সেই জন্য ব্রিটেন তখন ডুয়াল অ্যালায়েন্স, রাশিয়া আর ফ্রান্সের মধ্যে যে ডুয়াল অ্যালায়েন্স হয়েছিল বিসমার্কের ট্রিপল অ্যালায়েন্সের বিরুদ্ধে, সেইখানে যোগদান করলো। তার ফলে ইউরোপ দুটো শিবিরে ভাগ হয়ে গেল, একটা ট্রিপল অ্যালায়েন্স, একটা ট্রিপল আঁতাত। এই যে আঁতাত মানে কি?
আঁতাত মানে হচ্ছে একটা ক্ষণিকের জন্য পরিস্থিতির প্রয়োজনে আমি তোমার সঙ্গে আঁতাত করেছি, কিন্তু আমি তোমাকে এমন কোনো অ্যাসিওরেন্স দিচ্ছি না যে তোমার বিপদে আমি ব্রিটেন কিন্তু রাশিয়া বা ফ্রান্সকে এই অ্যাসিওরেন্স দেয়নি যে তোমরা যদি তৃতীয় কোনো রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হও তাহলে আমি তোমাকে সাহায্য করব। এই জন্য এই আঁতাত, এই একটা সমঝোতা যাকে বলা যায়, সেই সমঝোতা হয়েছিল। তাহলে এই যে বিষয়গুলি, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যত রাষ্ট্রগুলোর পররাষ্ট্র নীতির মধ্যে পরিবর্তন হয়েছে, তাদের মধ্যে মিউচুয়াল সম্পর্কের মধ্যে টানাপোড়েন ঘটেছে, তত ইন্টারন্যাশনাল রিলেশনের আলোচনাও কিন্তু বহুমুখী হয়েছে। এবং এই আলোচনা করতে গিয়ে বিভিন্ন স্কলার, বিভিন্ন পলিটিক্যাল যারা বিশেষজ্ঞ আছে, তারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ গবেষকরা, তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে এই আন্তর্জাতিক সম্পর্কের যে ইভলিউশন বা বিবর্তন তাকে দেখেছেন। এবং এর থেকেই কিন্তু তাদের যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ যেমন কোনো ইতিহাসবিদ বা আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ বা রাষ্ট্রবিজ্ঞানী যাই বলি, আর এটা যেহেতু আগের দিন বলেছি সোশ্যাল সায়েন্সের একটা পার্ট, কাজে প্রত্যেকে কিন্তু ইন্টারলিঙ্কড, প্রত্যেকটি ঘটনা। প্রথম দিকে কিরকম বিবর্তন, প্রথম দিকে যেটা আমি বললাম যে এটা ইতিহাসেরই একটা পার্ট ছিল। যেমন আমরা যখন নেপোলিয়ান আলোচনা করছি বা নেপোলিয়ান পরবর্তী সময়, আমরা যখন ইটালিয়ান ইউনিফিকেশন, জার্মান ইউনিফিকেশন যখন আলোচনা করছি, তখন এটা একটা একরকম আলোচনা ছিল, একটা ধারাবাহিকতা, ডেসক্রিপটিভ, তার মধ্যে কিন্তু কোনো অ্যানালিটিক্যাল বা কোনো বিশ্লেষণ ছিল না। কিন্তু যেই মুহূর্তে বিসমার্কের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কাইজার উইলিয়াম সেকেন্ডের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা টানাপোড়েন আসছে, ওদিকে রাশিয়ার শক্তি বৃদ্ধি হচ্ছে এবং ব্রিটেন, ফ্রান্স, ওদিকে অস্ট্রিয়া, হাঙ্গেরি, এই প্রত্যেকটা রাষ্ট্র জায়গা জড়িয়ে পড়ছে দেশ। তার সঙ্গে তুরস্কের যে সুলতান, তাকে কি বলা হতো, তুরস্কের সুলতানকে যে ইউরোপে তারা বলতেন যে দুর্বল একটি ব্যক্তিত্ব, এবং রাশিয়ার তুরস্ককে গ্রাস করার একটা যে আকাঙ্ক্ষা, ওদিকে বলকান অঞ্চলে যে একটা দ্বন্দ্ব, এর ফলে যে নিয়ার ইস্ট অর্থাৎ নিকট প্রাচ্যে যে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে, ওদিকে মরক্কো ক্রাইসিস, অর্থাৎ এই বিভিন্ন জটিলতা এই প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছি। সার্বিয়া, এই সমস্ত মানে বিভিন্ন শক্তিগুলি একটা আলোচনার মধ্যে চলে আসছে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা দেখুন আপনারা, ইন্টারন্যাশনাল রিলেশনের আলোচনা কিন্তু কেবলমাত্র বৃহৎ শক্তি নিয়ে আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই, অনেক ছোট ছোট, যেমন সার্বিয়া, বলকান অঞ্চলের যে বিভিন্ন ছোটখাটো যে দেশগুলো আছে, এই যে তারপরে তুরস্ক, এই যে বিভিন্ন যে অঞ্চলগুলি, তাদের যে রাজনীতি এবং বৃহৎ রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক, এই টানাপোড়েনই কিন্তু আলটিমেটলি প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করলো। যে অ্যাপ্রোচটাও চেঞ্জ হচ্ছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে, যত আন্তর্জাতিক সম্পর্ক
রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হচ্ছে, তত পরিবর্তন হচ্ছে। প্রথম দিকে একটা আইডিয়ালিস্টিক থিওরি ছিল, রিয়ালিস্টিক থিওরি ছিল, তারপরে সিস্টেম থিওরি, এইরকম আরো বহু থিওরির জন্ম হলো, মার্কসিস্ট থিওরি। তারপরে এলো যে থিওরি অফ গ্লোবালাইজেশন, যখন আমরা এই বিংশ শতক একবিংশ শতকে যখন আমরা পৌঁছে গেলাম, একবিংশ শতকে পৌঁছে গেলাম আমরা, তখন কিন্তু একটা গ্লোবাল যে একটা অর্থনীতি, গ্লোবাল যে রাজনীতি, অর্থাৎ বিশ্বায়নের ফলে যে বিশ্ব রাজনীতি, এখন কোনো, যেটা আগের দিন আমি বলেছিলাম, এখন কিন্তু নেশন স্টেটের বদলে এখন একটা বিশ্বজনীন একটা রাজনীতি। কারণ এখানে কোনো, এই যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে কোনো দেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়, কোনো দেশ একা বাঁচতে পারে না। একটা সময় মনে করতো, জার্মানি মনে করেছিল যে আমরা হচ্ছে স্যাটিয়েটেড পাওয়ার, আমাদের সব পাওয়া হয়ে গেছে। কিন্তু সত্যি কি সে স্যাটিয়েটেড হলো? সত্যি কি নিজের সেই যে প্রথম দিকে বিসমার্কের সময়কার যে আদর্শ, সেখান থেকে সে বেরিয়ে এলো কাইজার দ্বিতীয় উইলিয়ামের সময়? কাজেই প্রেক্ষাপটের পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই বিবর্তনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ধারারও পরিবর্তন হচ্ছে। তাহলে আলোচ্য যে আজকের যে অংশে, আজকের যে আলোচনা, সেখানে এই বিবর্তন বা ধারাবাহিকতা আর প্রথম বিশ্বযুদ্ধের কারণ, তার ফল, তার প্রভাব, এগুলো নিয়ে আলোচনা করার একটা প্রয়াস করা হয়েছে। তাহলে আমরা দেখে নিই কি আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আলোচনা বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটের বিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়ে চলেছে, যেটা আমি এতক্ষণ বললাম। রাজনৈতিক প্রেক্ষাপট, একটি বিষয় আমি বারবার বলার চেষ্টা করছি, যে কম্পারেটিভ গভর্নমেন্টের জন্য একটা আলাদা, এটা একটা আলাদা আলোচনা। কাজে আন্তর্জাতিক সম্পর্ক, হ্যাঁ, এখানে লিগ অফ নেশনস এর কটা ভাগ ছিল, তার কার্যকারিতা, এবং ইউনাইটেড নেশনস এর কি কি অ্যাসেম্বলি আছে, সিকিউরিটি কাউন্সিল, জেনারেল অ্যাসেম্বলি, এবং আরো অন্যান্য অঙ্গ ইত্যাদি বিভিন্ন নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আগের দিন আমি বলেছিলাম পরিধির মধ্যে কি কি বিষয় এসেছে বিবর্তনের সাথে সাথে। তার মধ্যে আমাদের নিউক্লিয়ার নন প্রলিফারেশন যে চুক্তি, সেই বিষয়গুলি এসেছে, এবং উইমেন যে ইমানসিপেশন বা ফ্র্যাঞ্চাইজ, সেটা যে ভোটাধিকার, যে সেটাও এসেছে। কাজে এই প্রত্যেকটি অনেক অনেক বিষয়ের সঙ্গে কিন্তু একটা জিনিস যে মেনশন করছে, যে অমুক জায়গায় গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু গণতন্ত্র ব্যর্থ হওয়াতে সেখানে চেঞ্জ হয়েছে, শক্তির পরিবর্তন হয়েছে। যেমন এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে আমরা দেখছি ইটালিতে ফ্যাসিজম, জার্মানিতে নাজিজমের সূত্রপাত। আচ্ছা, যেমন প্রথম বিশ্বযুদ্ধের কারণ কারণ ব্যাখ্যা করতে গেলে আমাদের তার আগের পরিস্থিতি আলোচনা করা আবশ্যক। ঠিক একইভাবে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেটাও কি হঠাৎ হয়েছিল? না। এই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলো, তার উপর যে ভার্সাই চুক্তি, তার সঙ্গে স্বাক্ষর, তাকে সই করতে সে বাধ্য হয়েছিল। কিন্তু সমালোচকদের মতে
এটি ছিল একটি আরোপিত এবং জার্মানির উপর জোর করে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া আরোপিত একটা ট্রিটি, এবং এর মধ্যেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত আছে। এবং এই ভার্সাই চুক্তির পরে পরে যখন ওখানে একটা উদারতান্ত্রিক সরকার, রাজতন্ত্র চলে গেল, কাইজার উইলিয়াম পালিয়ে গেলেন, এবং সেখানে যখন একটা ডেমোক্রেটিক রিপাবলিকান একটা গভর্নমেন্ট হচ্ছে, তারা কিন্তু এই বিশ্বযুদ্ধ পরবর্তী সমস্যাকে যখন সমাধান করতে পারছে না, তখন লোকের মধ্যে একটা ডিস্ট্রাস্ট তৈরি হচ্ছে, এবং এই সুযোগ নিয়েই কিন্তু হিটলারের উত্থান হয়েছিল। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের প্রথম বিশ্বযুদ্ধের বীজ যেমন তার পূর্ববর্তী রাজনীতির মধ্যে নিহিত রয়েছে, তেমনি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যে সকল পালাবদল, যে পরিবর্তন, সেগুলো কিন্তু ক্রিয়াশীল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায়। তাহলে এই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা। আগে একরকম ভাবে আলোচনা করতো, প্রথম বিশ্বযুদ্ধের সময় সেই আলোচনাটা কি ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপরে ঠান্ডা লড়াইয়ের সময় আরো বেশি ক্রিটিক্যাল হয়ে গেল, ঠান্ডা লড়াই শেষ হলো এবং তারপরে আরো যে গ্লোবালাইজেশন এলো, সেই সময় আলোচনাটা আরো বিস্তৃত হয়ে গেল। কাজে এইভাবেই কিন্তু আলোচনার পট পরিবর্তন হচ্ছে, আলোচনারও পরিবর্তন হচ্ছে, এবং এই বিষয়টিকে আরো বেশি হাইলাইট করার জন্য একে কিন্তু একটা আলাদা ডিসিপ্লিন হিসাবে গঠন করার চেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্যায়ে শুরু হলো, এবং নিরন্তর গবেষণা কিন্তু হয়েই চলেছে। আর ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়, তাদের অবদান কিন্তু অনেক, এবং এই সূত্র ধরে যে সংগঠনগুলি, যারা যেসব সেন্টারে এই আন্তর্জাতিক সম্পর্ক পড়ানো হচ্ছে বা গবেষণা হচ্ছে, তার মধ্যে কয়েকটি নাম আমরা উল্লেখ করতে পারি। সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ, সেন্টার ফর আফ্রিকান স্টাডিজ, সেন্টার ফর সোভিয়েত স্টাডিজ। অর্থাৎ এই যে দেখুন, এই নামগুলো থেকে আপনারা বুঝতে পারছেন যে সাউথ এশিয়ার গুরুত্ব কত বেড়েছে, আফ্রিকার গুরুত্ব কত বেড়েছে, এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে তো অনেক পালাবদল হয়েছে, সেটা আগের দিনও বলেছিলাম। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে কিরম করে টুকরো টুকরো হয়ে গিয়ে একটা নতুন ছোট ছোট যে কমনওয়েলথের জন্ম হলো, এবং বর্তমানে পুতিনের নেতৃত্বে কিভাবে এই সোভিয়েত রাশিয়ার আরো শক্তিশালী হয়ে উঠছে। এই প্রত্যেকটি বিষয় এবং যুদ্ধ, এই যুদ্ধের কারণ, তার ফলাফল, এই যুদ্ধ কি এড়ানো যেত, এই যুদ্ধে কার ক্ষয়ক্ষতি বেশি হলো, এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই আন্তর্জাতিক সম্পর্কের এই বিষয়গুলি আলোচনার চেষ্টা চলছে, এবং তারা নিরন্তরভাবে গবেষকরা, বিশেষজ্ঞরা এগুলো বিশ্লেষণ করে চলেছেন যে আরো নতুন কোনো থিওরি যদি আবিষ্কার হয়। তো তার প্রথম দিকে আদর্শবাদী তত্ত্ব যথেষ্ট গুরুত্ব পেয়েছিল, এবং সেখানে আদর্শবাদী তত্ত্বে হিউম্যানিটেরিয়ান অ্যাটিটিউডের ওপর, অর্থাৎ মানবতাবাদ এবং শান্তি, এই বিষয়গুলো কিন্তু বিশেষ গুরুত্ব পেয়েছিল। কিন্তু তারপরে আমরা এই যে রিয়েলিস্ট তত্ত্ব, সিস্টেম তত্ত্ব, সেখানে দেখছি আস্তে আস্তে এই নিজের স্বার্থে ক্ষমতার লড়াই সেখানে একটা লাইসেন্স পেয়ে গেল, এবং সিস্টেম তত্ত্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে যে কতগুলো রুলস আছে,
আইন আছে সেই আইনের বিষয়ে আলোকপাত করা হলো। আর যে মার্কসিস্ট তত্ত্ব, মার্কসিস্টরা আন্ডার ডেভেলপমেন্টের ওপরে, অর্থাৎ যে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় কেন মানুষের মধ্যে আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে, কিভাবে এই আন্ডার ডেভেলপ বা অনুন্নত দেশগুলি উন্নত রাষ্ট্রের দ্বারা প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং এই আমি আগের দিনও বলেছিলাম যে কলোনিয়ালিজম উঠে গেলেও এখন নিও কলোনিয়ালিজম, অর্থাৎ অর্থনৈতিক ঋণের বেড়া জালে তাদেরকে আটকে ফেলা হচ্ছে। এই বিভিন্ন তত্ত্বগুলো কিন্তু এই প্রত্যেকটি বিষয়কে তারা আলোকিত করবার চেষ্টা করেছে। আর যে সময়কালটা এই ইউনিট 1 এর বলা হচ্ছে বিবর্তনটা, অর্থাৎ 1648 থেকে 1919, অনেকটা সময়। 1919 থেকে 1945, এই 1919 আর 1648 খ্রিস্টাব্দের যে পৃথিবী, সেই সময় কিন্তু আন্তর্জাতিক এই সময় কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি অতটা গুরুত্ব পায়নি যতটা অষ্টাদশ, ঊনবিংশ এবং বিংশ শতকে তার গুরুত্বটা বেশি ছিল। কারণ আস্তে আস্তে আমরা যখন এই বিংশ শতকে পৌঁছালাম, অর্থাৎ অষ্টাদশ শতকের শেষ, এবং বলা যায় যে আমরা যদি ভারতের প্রেক্ষাপটে দেখি তাহলে আমরা কি দেখব, অষ্টাদশ শতকেই কিন্তু অষ্টাদশ শতকের মধ্যভাগে, অর্থাৎ 1757 যদি ধরি, তাহলে সেখানে কিন্তু ব্রিটিশ সেখানে অবিসংবাদী শক্তিরূপে, কলোনিয়াল শক্তিরূপে আত্মপ্রকাশ করছে। এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা কিন্তু প্রত্যেকেই ব্রিটেনের কাছে তারা পিছু হচ্ছে, এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা শাসনভার গ্রহণ করছে। তাহলে এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ব্রিটেনেরই একটি অর্থনৈতিক বা ব্যবসায়িক সংস্থা। এই সারা পৃথিবীতে ব্রিটেনের এরকম অসংখ্য উপনিবেশ ছিল। কাজেই এই উপনিবেশ বা ইম্পিরিয়ালিজম, কলোনিয়ালিজম, অর্থাৎ সাম্রাজ্যবাদ যত তার প্রেক্ষাপট পরিবর্তন করেছে, জটিল হয়েছে, কলোনিয়ালিজম যত ছড়িয়ে পড়েছে, তত এই আন্তর্জাতিক আলোচনাটা আরো গুরুত্ব পেয়েছে। আর 1919 থেকে 1945 এই সময়কালটা তো আমি এক্ষুনি বললাম যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে তার যে মাঝখানের ঘটনাক্রম, কি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হলো, এবং 39 থেকে এবং এই যে 45, এই যে 45টা, এই সময় আমরা কি দেখছি যে এই 1945 সালটা খুব গুরুত্বপূর্ণ, এবং বা 1945 থেকে 1991, এই সময়টা আমরা দেখছি কি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব শুধু ইউরোপকে নয়, সারা পৃথিবীকে আচ্ছন্ন করেছিল। এবং এর পরবর্তী পর্যায়ে কি কি পরিবর্তন ঘটলো, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, তারপরে কিন্তু পৃথিবীর বিভিন্ন, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এইসব জায়গার বিভিন্ন যে দেশ, তারা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে ঔপনিবেশিক শাসন থেকে নিজেদেরকে তারা মুক্ত করেছে। এর ফলে কি হলো, অনেক, যেটা আমি আগের দিনও বলেছি, অনেক অধিক সংখ্যক রাষ্ট্রের উদ্ভব হচ্ছে, এবং তাদের যে সম্পর্ক টানাপোড়েন, বিশ্বের বৃহৎ রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক,
এটা আরো জটিল হয়ে যাচ্ছে আন্তর্জাতিক আলোচনা। তারপরে ঠান্ডা লড়াই পরবর্তী পর্যায়ে, যে ঠান্ডা লড়াই শেষ হওয়ার পরে এই যে 1991, এই 90-এর দশকে রাশিয়া ভেঙে যাচ্ছে, এবং 91 থেকে 2019-এর মধ্যে যে নতুন যে সোভিয়েত যে রাষ্ট্র গঠিত হচ্ছে, কমনওয়েলথ গঠিত হচ্ছে, এবং পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশ যে একটা গুরুত্বপূর্ণ আসন গ্রহণ করেছে, এবং এখন আর কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র একক বৃহৎ রাষ্ট্র একথা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে যুক্ত যে সকল বিশেষজ্ঞ তারা কিন্তু একথা কখনোই উল্লেখ করতে পারেন না। এবং যেগুলি ডেভেলপিং কান্ট্রি ছিল বা আন্ডার ডেভেলপড ছিল সেগুলো ডেভেলপিং, বা যেগুলো ডেভেলপিং কান্ট্রি বলতাম আমরা সেগুলো আস্তে আস্তে আরো ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। উদাহরণ হিসাবে আমরা ভারতের নাম করতে পারি। আর এই যে গ্লোবালাইজেশন হচ্ছে এই পিরিয়ডটা 1991 থেকে 2019, এই বিশ্বায়নের ফলে সমস্ত রাষ্ট্র পুরো আন্তর্জাতিকতাবাদ সৃষ্টি হচ্ছে। এই আন্তর্জাতিকতাবাদ কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেছে। প্রথম পর্যায়ে কি ছিল এই আলোচনা, যেটা আমি বললাম যে ইতিহাসের আলোচনার মতো বর্ণনামূলক, ধারাবাহিক, এবং সেখানে অতীতের সঙ্গে একটা সম্পর্ক যুক্ত, কিন্তু কোনো অ্যানালিসিস ছিল না। অ্যানালিসিস এখন ইতিহাসের ক্ষেত্রেও অ্যানালিসিসের বিরাট গুরুত্ব রয়েছে। অ্যানালিসিস না হলে তার মধ্যে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের অভাব দেখা যায়। এছাড়া ভিন্ন ভিন্ন ঘটনার মধ্যে সমন্বয় আলোচনা, অর্থাৎ কোরিলেট করা একটা ঘটনাকে অন্য ঘটনার সঙ্গে। যেমন আমরা যদি বলি যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনীতির তুলনামূলক আলোচনা করো, বা ইটালিয়ান ইউনিফিকেশন, জার্মান ইউনিফিকেশনের তুলনামূলক আলোচনা, এগুলোই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিভঙ্গির একটা তফাৎ করে দিয়েছে। আর দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে, যে প্রথম পর্যায়ে তাহলে 1648 থেকে 1919, সেখানে কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ নেই। আর দ্বিতীয় পর্যায়ে সাংগঠনিক পরিকাঠামো, অর্থাৎ আমরা সেখানে দেখতে পাচ্ছি লিগ অফ নেশনস এর ভূমিকা এবং আন্তর্জাতিক শান্তি স্থাপনে তার গুরুত্ব, তার কি কি ছিল, অঙ্গ ছিল, ইত্যাদি বিষয়গুলি আলোচনা করা হয়েছে। এবং শুধু তাই না, লিগ অফ নেশনস কোথায় ব্যর্থ হয়েছে, কোথায় সার্থক হয়েছে, এই বিষয়গুলিও কিন্তু অ্যানালিটিক্যালি আলোচনা করে লিগ অফ নেশনস যে আলটিমেটলি বিশ্ব শান্তি স্থাপনে সাকসেসফুল হয়নি তার উপর সেটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পরটা কি 1945 থেকে 1991, এখানে কি পরিবর্তন হচ্ছে, এশিয়া ও আফ্রিকাতে স্বাধীন রাষ্ট্রের উত্থান, আন্তর্জাতিক, যেটা এক্ষুনি বললাম, আন্তর্জাতিক রাজনীতিকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক করে তুলছে। এবং এই সময় যে ঠান্ডা লড়াই আন্তর্জাতিক সম্পর্ককে আরো ব্যাপ্ত করছে, বিশ্ব অর্থনীতি, মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলির এমএনসির উদ্ভব এবং অন্যান্য বিশ্বব্যাপী যে সমস্ত সংস্থার আবির্ভাব, সেগুলি এই আন্তর্জাতিক আলোচনাকে আরো ব্যাপ্ত করছে বিভিন্ন থিওরির মাধ্যমে। অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম, একটা ইভলিউশন হচ্ছে আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে। এবং এটা নিয়ে যে থিওরিগুলি, আইডিয়া, তার মধ্যে আমরা প্রথমেই আমরা কি করব দেখব, আইডিয়ালিস্ট অ্যাপ্রোচ। এর প্রবক্তাকে হেনরি ডে সেন্ট সাইমন, বার্ট্রান্ড রাসেল, উড্রো উইলসন, যিনি আমেরিকার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ছিলেন, যার 14 পয়েন্টস এই প্রথম বিশ্বযুদ্ধকে থামানোর বা পরবর্তী শান্তির ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য অবদান রেখেছিল। এই যে আইডিয়ালিস্ট অ্যাপ্রোচে
ক্ষমতার লড়াইকে গুরুত্ব না দিয়ে শান্তি, মানবতাবাদ, ন্যায়, মূল্যবোধের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং এই আইডিয়ালিস্ট অ্যাপ্রোচে বিশ্বাসী যে প্রবক্তারা, তারা মনে করতেন আমেরিকা কিন্তু নিজের স্বার্থে নয়, পৃথিবীতে মূল্যবোধ এবং শান্তি স্থাপনের উদ্দেশ্যে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। এবং এরাই কিন্তু প্রথম আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে মানবতাবাদের গুরুত্বকে প্রতিষ্ঠা করেছেন। রিয়ালিস্ট তত্ত্বের যারা প্রবক্তা ইএইচ কার্ল, হ্যান্স মর্গানথো, জর্জ ক্যান্টেন্ডাল, এরা কি বলছেন যে এই রাজনৈতিক সম্পর্কগুলি কতগুলো নির্দিষ্ট নীতির দ্বারা পরিচালিত হয়, যার উৎস নিহিত থাকে মানব চরিত্রে। নিশ্চয়ই মানব চরিত্র, কারণ রাজনীতি তো মানুষকে নিয়ে। মানুষ যদি স্বার্থপর হয়, স্বার্থান্ধ হয়, তবে তার সেই দেশের বা সেই যদি অধিকাংশ রাষ্ট্রনেতা যদি স্বার্থান্ধ হয়, তবে সেই পৃথিবীতে আন্তর্জাতিক সম্পর্ক অবশ্যম্ভাবী রূপে ক্লেদাক্ত হতে বাধ্য, কলুষিত হতে বাধ্য। সে তার উপরে রিয়ালিস্ট অ্যাপ্রোচ যোগ দিয়েছে। এবং এর মতে, এই তত্ত্বের মতে, রাষ্ট্র যদি ক্ষমতা বৃদ্ধির জন্য মনে করে, তাহলে রাষ্ট্র লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে তার ক্ষমতা বৃদ্ধি করতে পারে। এবং এই যে কার্যকলাপ, এটার মধ্যেই রাজনৈতিক নীতির সাফল্য। কিরকম? আমি যদি আক্রান্ত হই, আমি যদি ডিফেন্সিভ অ্যাটিটিউড না নিই, কিংবা আমি আক্রান্ত হওয়ার আগেই আমি অফেন্সিভ, অর্থাৎ আমি যদি মনে করছি যে আমাকে আক্রমণ করতে পারে, তার আগেই আমি আক্রমণ করলাম সেই বিরোধী দেশকে, তাহলে কি হলো? এর মধ্যে দিয়ে আমার দেশের রাজনৈতিক সাফল্য প্রতিষ্ঠিত হলো। এই তত্ত্ব সেই ক্ষমতার লড়াইয়ের উপরে জোর দিচ্ছে। এবং এরা মনে করছে মানুষ বেসিক্যালি ক্ষমতালিপ্সু, স্বার্থপর, এবং আন্তর্জাতিক রাজনীতি একটা অ্যানার্কিক্যাল সিচুয়েশনের মধ্যে রয়েছে। এই তত্ত্ব থেকে 70-এর দশকে, তার মানে রিয়ালিস্ট তত্ত্ব থেকে আবার একটা নতুন তত্ত্ব এলো, নিও রিয়ালিজম, যার প্রবক্তা হচ্ছেন কেনেথ ওয়ালস। তিনি মনে করছেন যে বাইপোলারিটি এটাই হচ্ছে আদর্শ ব্যবস্থা। অর্থাৎ এই যে ঠান্ডা লড়াই পর্বে যে ইউরোপের দুটো শিবিরে বিভক্ত হওয়া, কিংবা প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে যে ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল আটাক, এই দুটো শিবিরে বিভক্ত হওয়া, তিনি বলছেন যে এটা অনেক বেশি আদর্শ, কারণ প্রত্যেকটি দেশ এক একটি গ্রুপের মধ্যে, শিবিরের মধ্যে তারা রইল। এরপরে আসছে সিস্টেম তত্ত্ব। এর প্রবক্তা মর্টন ক্যাপলান, ক্যাপলান। তিনি বলছেন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় কি কাজ করে? সিস্টেম কাজ করে। এবং এই যেমন হোটেল, ব্যাংকিং প্রভৃতি যেমন একটা সিস্টেমের মধ্যে চলে, ঠিক সেইভাবেই আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, সেটাও কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। এবং সমাজের এবং রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গের একটা অপরিসীম গুরুত্ব আছে আন্তর্জাতিক ক্ষেত্রে। এবং এরপরে এটা হচ্ছে সিস্টেম তত্ত্ব। এরপরে পরবর্তী পর্যায়ে যে থিওরি, সেখানে বিশ্বায়ন গুরুত্ব পেয়েছে, জ্যাক ডেরিডা, জেন এলস্টেইন। আর আন্তর্জাতিক আলোচনার এই যে তত্ত্বগুলো, সেখানে প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্ব আছে। এই যুদ্ধের পূর্ব থেকেই জার্মানির আগ্রাসন, যেটা আমি একটু আগে আলোচনায় বলেছি, জার্মানি চ্যান্সেলর বিসমার্কের কূটনীতি, তার যে একটা দেশের সঙ্গে, বিরোধী দেশের বিরুদ্ধে তার যে অ্যালায়েন্স করা, এবং কাইজার উইলিয়াম দ্য সেকেন্ডের সাম্রাজ্যবাদী নীতি ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার মধ্যে একটা ভয় ধরিয়ে দিয়েছিল, ভীতি। কারণ প্রত্যেকেরই তো একটা নিরাপত্তাহীনতা। আর জার্মানি যদি সারা ইউরোপকে দখল করে নেয়, আমাদের উপরে আক্রমণ করে, তাহলে আমাদের কি হবে? আমাদের ভূখণ্ড যদি কেড়ে নেয়,
অর্থাৎ আমরা দেখছি কি প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু নিরাপত্তাহীনতার যে ভীতি সেটা কাজ করেছিল। বিসমার্ক জার্মানি, অস্ট্রিয়া, ইটালির সঙ্গে ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন। সেটার জবাবে রাশিয়া, ফ্রান্স দেখলো আমরাও তো এভাবে একা পড়ে থাকলে হবে না, ডুয়াল অ্যালায়েন্স করলো। এরপরে ইংল্যান্ড তাতে যোগদান করলো যখন, তখন এটা ট্রিপল অ্যাটাকে পরিণত হলো। এইভাবে ইউরোপ দুটো যুদ্ধ শিবিরে পরিণত হয়ে গেল এবং যুদ্ধ অনিবার্য হয়ে গেল। এখানে আমি একটা ম্যাপ দিয়েছি যার মধ্যে মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপের অবস্থা কি ছিল, জার্মান এম্পায়ার কি ছিল, ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া হাঙ্গারি কত বড় ছিল, অটোমান এম্পায়ার, রাশিয়ান এম্পায়ার, এগুলো তার যে বিশালত্ব, ইউনাইটেড কিংডম, এদের একটা জাস্ট ইমপ্রেশন। এদিকে মরক্কান, এই যে মরক্কান ক্রাইসিসের কথা আমি বলেছি, এটাও একটা প্রেক্ষাপট হিসাবে কাজ করেছিল। এইগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মানে ইংল্যান্ড ও জার্মানির মধ্যে এই সময় কি হলো, জলপথে শক্তি বৃদ্ধির একটা প্রতিযোগিতা, এবং সেখানেও কিন্তু সে ইম্পিরিয়ালিজম, যে সাম্রাজ্যবাদ। ফ্রান্স, আর এই সময় ফ্রান্স কি করলো, ওরাও যখন প্রতিযোগিতা করছে, ফ্রান্সও তখন আলসাস আর লোরেন ফিরিয়ে নিতে জার্মানির কাছ থেকে বদ্ধপরিকর, অর্থাৎ সেই ক্ষমতার লড়াই। আর বলকান অঞ্চলে অস্ট্রিয়া ও রাশিয়ার বিরোধী গতিবিধি, অর্থাৎ বলকান অঞ্চলে অস্ট্রিয়াও চাইছে নিজের শক্তি বৃদ্ধি করতে, রাশিয়াও চাইছে, তার ফলে বলকান অঞ্চল অশান্ত হয়ে গেল। ওদিকে বার্লিন বাগদাদ রেলপথ প্রতিষ্ঠা করলো, করার মধ্যে যে প্রজেক্টটা জার্মানি শুরু করলো, তার মধ্যে দিয়ে শক্তিরা কি বললো যে না, তুরস্কের উপরে জার্মানি প্রাধান্য বিস্তার করতে চাইছে। তারপরে পরিস্থিতি, ওই যে ভীতি, নিরাপত্তাহীনতা, এই সময় মরক্কো বলকান অঞ্চলের সমস্যা, অস্ট্রিয়া সার্বিয়ার দ্বন্দ্ব পরিস্থিতিকে আরো জটিল করে তুলল, এবং অস্ট্রিয়ার সার্বিয়া বিরোধী নীতি, অস্ট্রিয়া সার্বিয়ার বিরোধী ছিল, নিকট প্রাচ্যে দ্বন্দ্বের আবহ তৈরি করল। 1912 থেকে 13 সালে বলকান যুদ্ধের সময় জার্মানির সমর্থনে অস্ট্রিয়া সার্বিয়ার কাছ থেকে অ্যাড্রিয়াটিক ছিনিয়ে নিয়েছিল। এই যে জার্মানির সমর্থনে অস্ট্রিয়া, এই সার্বিয়া এগুলো কোথা থেকে পেয়েছিল, অ্যাড্রিয়াটিকের এই অঞ্চলটা তুরস্কর কাছ থেকে জয় করেছিল। স্বাভাবিকভাবে একটা উত্তেজনা তৈরি হলো, এইটাকে আরো বৃদ্ধি করলো, অর্থাৎ ইমিডিয়েট কজ 28 জুন 1914-তে আর্চডিউক ফ্রান্সিস ফার্দিন্যান্ড বসনিয়ার রাজধানী সারাজেভোতে নিহত হলেন একজন বসনিয়ানের হাতে। তখন এই ঘটনা, এই হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। আর অন্যান্য কারণের মধ্যে উগ্র জাতীয়তাবাদ বললাম, অর্থাৎ আমার ন্যাশনালিটি বড়, আমি বড়, আমার রাষ্ট্র বড়, এর বাইরে অন্য কেউ থাকবে না, আমি এটাকে রাজত্ব করব। এবং ইউরোপের এই অ্যালায়েন্স, ট্রিপল আটাতে বিভক্ত হয়ে যাওয়া, জার্মানির সঙ্গে ইংল্যান্ডের সামরিক প্রতিযোগিতা, ঔপনিবেশিক প্রতিযোগিতা, অস্ট্রিয়া সার্বিয়ার দ্বন্দ্ব, এর বিভিন্ন কারণ ছিল এই প্রথম বিশ্বযুদ্ধে। এবং এই যুদ্ধের যে ফলাফল, সর্বোপরি যে জার্মানির আগ্রাসী নীতি, এটা তো ভীষণভাবে, এবং কাইজার উইলিয়াম দ্য সেকেন্ডকে বিশেষভাবে এর জন্য দায়ী করা হয়। বিসমার্কও যথেষ্ট দায়িত্বশীল ছিলেন, এই জন্য রেসপন্সিবল ছিলেন। যুদ্ধের ফলাফল কিন্তু জার্মানির পক্ষে গেল না। 1918 এপ্রিলের মধ্যে পরিস্থিতির চাপে জার্মানি নতি স্বীকারে বাধ্য হলো, এবং আমেরিকান প্রেসিডেন্ট উড্রো উইলসন শান্তি স্থাপনের জন্য 14 দফা নীতি পেশ করলেন। এর ভিত্তিতে জার্মানিকে বলা হলো তুমি শান্তি চুক্তিতে স্বাক্ষর করো। 1918 11 নভেম্বর মিত্র শক্তির দাবি মেনে জার্মানি বাধ্য হলো শান্তি চুক্তি করতে,
কাইজার উইলিয়াম হল্যান্ডে পালিয়ে গেলেন, জার্মানিতে রিপাবলিক প্রতিষ্ঠা হলো। আর যে ভার্সাই চুক্তি অনুসারে জার্মানি তার নৌবহর সামরিক অস্ত্রশস্ত্রাদি সমর্পণ করতে বাধ্য হলো, এত ছোট হয়ে গেল তার, যে এত ক্ষমতাহীন হয়ে গেল যে বেলজিয়ামের মতন ছোট একটা দেশের থেকেও তার ক্ষমতা কমে গেল। বিজিত অঞ্চল পরিত্যাগ করে জার্মানি রাইন নদীর দক্ষিণ ভাগে সরে গেল। এবং এই যে চুক্তিগুলি, তার মধ্যে এগুলো প্যারিস পিস অফ কনফারেন্স, তার মধ্যে বিভিন্ন চুক্তি, ভার্সাইলস, সেন্ট জার্মেন, ট্রিয়ানান, নেল, সেভ্রে ইত্যাদি বিভিন্ন চুক্তির মধ্যে কিন্তু ভার্সাইকে সবথেকে বেশি দায়িত্বশীল করা যায় পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য। কারণ যে মানে অপমানজনক, অনেকের মতে এটি ছিল অপমানজনক চুক্তি এবং জার্মানির কথা শোনা হয়নি। এই যুদ্ধের পর জার্মানি অনেক ছোট হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। অস্ট্রিয়া হাঙ্গারি, যেটা একটা হ্যাবসবুর্গ এম্পায়ার ছিল, সেটা টুকরো টুকরো হয়ে গেল এবং চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়ার জন্ম হলো। রাশিয়া রাজনৈতিক ব্যবস্থার অবসান হলো, তুরস্ক থেকে রাজতন্ত্রের অবসান হলো, রিপাবলিক সরকার প্রতিষ্ঠিত হলো, লিগ অফ নেশনস এর জন্ম হলো। এই যে জোর করে আরোপিত, ঐতিহাসিকরা কি বলছেন বা বিশেষজ্ঞরা, এর মধ্যে পরবর্তী যুদ্ধের বীজ নিহিত ছিল। কারণ মানসিক ও সামরিক ভাবে আর অর্থনৈতিক ভাবে জার্মানিকে হীনবল করে দেওয়া হয়েছিল। যুদ্ধ পরবর্তী পর্যায়ে সমস্যার সমাধান করতে পারল না বলেই আবার একনায়কতন্ত্র এলো। ওদিকে রাশিয়াতে বলশেভিজম, ইটালিতে ফ্যাসিজম, জার্মানিতে নাজিজম। আর শ্রমিক আন্দোলন, রাশিয়ার শ্রমিক আন্দোলন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে। নারীদের ভোটদানের অধিকার, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে, বিশেষ করে মেডিসিন, বিমান পরিবহন ব্যবস্থা, জরুরি যন্ত্রাদি, প্লাস্টিক সার্জারি শুরু হলো, ব্লাড ব্যাংকের সূচনা হলো। ঔপনিবেশিক দেশ রূপে ভারতও যুদ্ধে জড়িয়ে পড়েছিল। বিদেশের বিভিন্ন ফ্রন্টে প্রচুর ভারতীয় সৈন্যকে প্রেরণ করা হলো, অনেক ভারতীয় সৈন্য মারা গেল। আর এই যুদ্ধের পর ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনেও একটা গতি আসে। আফ্রিকার বিভিন্ন দেশেও এই একই চিত্র দেখা যায়। আর কি, আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, বৃহৎ শক্তিরূপে আমেরিকার আত্মপ্রকাশ। তাহলে এই যে ঘটনাক্রম, এটা যদি মূল্যায়ন করা যায়, তাহলে একটাই সামারি, সার কথা বলতে হয়, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি ইট ইজ আ লিভিং সাবজেক্ট। এটা আর কোনোদিনও কেউ বলবে না। অনেকে বলে ইতিহাস এটা মৃত, যদিও এটা বর্তমান প্রেক্ষাপটে এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। ইতিহাস ও বিভিন্ন অর্থে অ্যানালিটিক্যালি নতুন নতুন দৃষ্টিভঙ্গি ইতিহাসের ক্ষেত্রে আবিষ্কার হচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশন তো এটা চলেই যাচ্ছে, ধারাবাহিকতা, তার মধ্যে এটি বিবর্তনশীল এবং একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনার যে যোগ সূত্র। কারণ আমরা যতই বলি অতীত আলোচনা আমরা করব না, অতীতকে, ইতিহাসকে কেন অনেকে ব্যঙ্গ করে যে অতীতকে করে কি হবে, কিন্তু একটা জিনিস কিন্তু তারা ভুলে যায়, অতীতের মধ্যেই কিন্তু বর্তমানের বীজ লুকিয়ে আছে। এবং অতীতের যে ভুল ভ্রান্তি, সেটাকে যদি আমরা রেকটিফাই করতে পারি, তবে কিন্তু আমাদের বর্তমানটা অনেক সুন্দর হবে। এটা ইতিহাসেরও কথা, আন্তর্জাতিক সম্পর্কেরও কথা। এবং এই বর্তমান, যার উপর যে অবস্থা, বর্তমানে যে অবস্থা চলছে, সেই অবস্থা কিন্তু ভবিষ্যতে অনেক নেগেটিভ এবং পজিটিভ প্রভাব বিস্তার করবে। এবং যথার্থই
যদি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে ওইভাবে বঞ্চিত না করা হতো, আমি একটা উদাহরণ হিসাবে ওটাকে যদি স্ট্যাটিক ধরি, তবে কি প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন এরকম ঘটনা ঘটতো? আর যদি এই ঠান্ডা লড়াই এবং তার পরবর্তী বাতাবরণ আন্তর্জাতিক ক্ষেত্রে না ঘটতো, যদি সোভিয়েত ইউনিয়ন টুকরো না হয়ে যেত, যদি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে ঔপনিবেশিক রাষ্ট্রের শৃঙ্খল মুক্ত হয়ে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের উদ্ভব না ঘটতো, তবে কি আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি এত পরিব্যাপ্ত হতো না। তবে আন্তর্জাতিকতাবাদ এটা সমস্ত ক্ষেত্রে, আমি আগের দিনে বলছি, কালচারালি, ইকোনমিক্যালি, গ্লোবালি একটা গ্লোবাল একটা সিচুয়েশন তৈরি হয়েছে। টেকনোলজিক্যালি এখন কোন রাষ্ট্র কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়, বারবারই বলছি, স্যাচুরেটেড নয়। তাকে টেকনোলজির জন্য এই যে বিদেশের সঙ্গে আদান প্রদান, এই যে গতকালই খবরটা বেরিয়েছে যে ব্রিটেনে প্রচুর সংখ্যক ভারতীয় যে ডাক্তার অ্যাপয়েন্ট করা হবে, এই জন্য এখান থেকে ডাক্তাররা যাবেন এবং তাদের ট্রেনিং হবে এবং সেইখানে তারা অনেক কিছু শিখবে না। ভারতের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেখানে হয়তো চিকিৎসকের অভাব দেখা দেবে, কিন্তু যে জ্ঞান, যে অভিজ্ঞতা তারা ওইখানে কাজ করে নিয়ে আসবে, অর্থাৎ আমি কি বলতে চাইছি, এই যে টেকনোলজিক্যালি আদান প্রদান, এটাও কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। বা যে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, এই যে আমাদের নাসা যে আমাদেরকে এইভাবে ভারতীয় যে সমস্ত সায়েন্সকে হেল্প করছে, বিশেষ করে মহাকাশ যানের প্রেরণের ক্ষেত্রে, এটাও তো আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে বিশ্ব শান্তির জন্য ইউক্রেন এবং রাশিয়া উভয় ক্ষেত্রেই যে ভারত একটা সদর্থক ভূমিকা গ্রহণ করছে এবং যুদ্ধ নয়, শান্তির মধ্যে দিয়ে সমস্যার সমাধান হয়, এই যে সদর্থক একটা মনোভাব ভারত নিয়েছে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের উপরে এই মিডিয়েটরের দায়িত্ব অর্পণ করেছে। কাজে ভারত কারোর প্রতি ইনক্লাইন্ড নয়, আবার কারোর সঙ্গে সমস্যাতেও জড়িয়ে পড়তে চায় না। কাজে এই যে বিষয়গুলি আমরা যদি, এই যে বিবর্তন, প্রতিদিন পরিবর্তন হচ্ছে, প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে এই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনাটা পরিবর্তন হচ্ছে। কাজে এই হচ্ছে আন্তর্জাতিক অর্থাৎ বিবর্তন সম্পর্কিত এই যে তত্ত্বগুলি, অ্যাপ্রোচগুলি, আস্তে আস্তে এই অ্যাপ্রোচের আরো পরিবর্তন হবে। তখন আর 3-4টে অ্যাপ্রোচ না, গ্লোবালাইজেশনের পরেও যে আরো পরিবর্তন হচ্ছে, সেই অ্যাপ্রোচগুলি আরো গুরুত্ব পাবে আন্তর্জাতিক। কাজে এই কারণেই আমরা ইন্টারন্যাশনাল রিলেশনকে লিভিং সাবজেক্ট বলছি। এবং প্রথম বিশ্বযুদ্ধ একটা স্টেপিং স্টোন বলা যায় আন্তর্জাতিক, একটা দিক চিহ্ন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এবং এই প্রথম বিশ্বযুদ্ধ যেন এই সম্পর্কটাকে একটা দুটো ভাগ, একটা বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী আর একটা প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী যে সম্পর্কগুলো, সেগুলো খুব দ্রুত পট পরিবর্তন হচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার।